হাই প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি কাজিন রিলেটেড উপন্যাস কাজল রেখা পর্ব সংখ্যা 2। লেখিকা তানজিনা ইসলাম, ভয়েস বাই আরবি। কক্ষের অবস্থা বেহাল, সুনামি হয়ে গেছে যেন। দরজার সাথে পিঠ ঠেকিয়ে সিটিয়ে দাঁড়িয়ে আছে চাঁদনি, ভয়ে বুক কাঁপছে। একটু আগে ওর কাজিনরা মিলে আধারের কক্ষে ঢুকিয়ে দিয়ে গেছে ওকে, তবে কক্ষের অবস্থা কেমন তা বর্ণনার বাকি রাখে না। ড্রেসিং টেবিলের কাঁচ ভাঙা, ফুলদানি ভাঙা, টুকরো টুকরো হয়ে ছিটিয়ে আছে মেঝেতে। ছেঁড়া কুশনের তুলো মেঝেতে বিছানো। কারো ভয়ঙ্কর রাগ যেন সুন্দর কক্ষটার উপর দিয়ে বয়ে গেছে, তা অনুভব করতে শিরদাঁড়া শীতলতা বয়ে গেল চাঁদনির। সুন্দর কক্ষটির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেন। কক্ষের যে অবস্থা হয়েছে, একটু পর যে চাঁদনির এই অবস্থা হবে না তার কি গ্যারেন্টি? কক্ষের মালিক নিজের পছন্দের কক্ষের এই হাল করতে পারলে ওর অপছন্দের কী হাল হবে তা কে জানে। বেলকনি থেকে কথার আভাস ভেসে আসছে। চাঁদনি বুঝলো আধার ওখানেই আছে, তবুও এসব ভাঙা জিনিস মারিয়ে সামনে যাওয়ার সাহস হলো না ওর। আধারের কথা থেমে গেছে, গটগট পায়ে ভেতরে ঢুকলো ও। চাঁদনি হৃৎপিণ্ড ধুক করে উঠল। বাইরে থেকে শোনা যাচ্ছে ও হৃৎপিণ্ড লাফানোর শব্দ। আধার কক্ষে আসতেই ওকে দেখে থেমে গেল। হাতে মোবাইল ধরা ছিল। চাঁদনিকে দেখে সেটা বিছানায় ছুঁড়ে মারল। দ্রুত পায়ে চাঁদনির কাছে এগিয়ে এলো আধার। চাঁদনির বাহু শক্ত করে ধরে দেওয়ালে ঠেস করে বাড়ি খাওয়ালো। চাঁদনির মনে হলো ওর মেরুদণ্ড হয়তো মরমর করে ভেঙে গেছে। আধার গলা চেপে ধরল ওর, হিসিয়ে বলল, বেয়াদব, এত শখ আমাকে বিয়ে করার? আমাকেই পেয়েছিলি গলায় ঝুলতে। যে গায়ের রং আর কেউ বিয়ে করবে না সেটা তো তোর আর তোর পরিবারের ভালো করে জানা। তাই তো সবাই মিলে আমার ঘাড়ে তোকে গচিয়ে দিয়েছে। চাঁদনির শ্বাস বন্ধ হয়ে এলো। চোখ উল্টে আসলেও টু শব্দ করলো না। ছেড়ে দেওয়ার আকুতিও জানালো না। চাঁদনির অবস্থা দেখে আধার নিজেই ছেড়ে দিল ওকে। কাশতে কাশতে দেওয়ালে পিঠ থেকে বসে গেল চাঁদনি। দু আঙুল দিয়ে চিন্তিত ভঙ্গিতে কপালে স্লাইড করলো আধার। শান্ত গলায় বলল, অর্পিতা কোথায়? কার সাথে ভেগেছে? মেজমা বলল, তুই সাহায্য করছিস ওকে। এটা কি সত্যি? উত্তর দে। যদি এটা সত্যি হয়, তোকে জিন্দা কবরে পুঁতে ফেলবো আমি। এসব আগে থেকে প্ল্যান করা ছিল তোর, তাই না? অর্পিতাকে পালাতে সাহায্য করে আমার সাথে বিয়ে করতে বসেছিস। জানতিস আর কারোর রুচিতে ধরবে না তোকে, তাই ছলে বলে আমাকে বিয়ে করার জন্য বড়দের টোপ হিসেবে ব্যবহার করলি। চাঁদনি দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা। আধার এক দৃষ্টিতে চেয়ে থাকলো চাঁদনির দিকে। মেয়েটার অবস্থা দেখে একটুও কষ্ট হচ্ছে না ওর, উল্টে পৈশাচিক আনন্দ হচ্ছে বুকের ভেতর। আর একটু কষ্ট দিতে পারলে ভালো লাগতো। আধারের এসব ভাবনার মাঝে আচমকা উঠে বুকের উপর দুহাত দিয়ে ধাক্কা দিল চাঁদনি। দুপা সরে দাঁড়ালো আধার। অবাক হতেও ভুলল না যেন। একাধারে ফুঁসছে চাঁদনি, চোখ দুটো লাল হয়ে আছে, সাথে কোঠরে অশ্রুর উপস্থিতি। কাঁপতে কাঁপতে বলল, নিজেকে কি মনে করেছো তুমি? সুন্দর একটা চেহারা আছে বলে যাই নয় তাই বলবে আমাকে? হ্যাঁ, আমি কালো, মানছি আমি কালো। দোষ করেছি আমি কালো হয়ে জন্ম নিয়ে। এই সমাজে কালোদের ভালোভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি নিজের সব দোষ মাথা পেতে নিলাম। কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না তোমাকে বিয়ে করার। বড় বাবা হাত জোর করে অনুরোধ করেছে আমাকে, তার কথা ফেলতে পারিনি আমি। বড় অন্যায় করে ফেলেছি মানছি, কিন্তু তুমি 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 কেন বিয়ে করলে? প্রথমে তো চলে যাচ্ছিলে, যাওনি কেন? থেকে গিয়ে বিয়ে করলে কেন? সারা জীবন খোঁটা দিতে? তুমি ছেলে হয়ে নিজের পরিবারের মানুষগুলোকে সামলাতে পারোনি, আমি মেয়ে হয়ে কি করে পারতাম? অর্পিতা আপুর সাথে আমার সম্পর্ক কেমন সেটাও জানো তুমি। সে দু চোখে আমাকে সহ্য করতে পারে না, অথচ আমার থেকে কিনা সাহায্য নেবে, সেটা সবাইকে বিশ্বাসও করছে। অপবাদ দেওয়ার বেলায় সব কয়টা ওস্তাদ, হা হা। সবাই পেয়েছে সবাই পেয়েছে রেখে আমাকে। যে যার ইচ্ছা মতো ব্যবহার করছে। সবার কথা মুখ বুঝে সহ্য করতে হবে। আমার কোনো ইমোশন নেই, আমি মানুষ না? পুতুলের মতো নাচাচ্ছ কেন সবাই মিলে? চোখ মুখ লাল হয়ে গেছে চাঁদনির, চোখের কাজল লেপটে গেছে, বিশ্রী অবস্থা হয়ে আছে। আধার ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো ওর দিকে। মেয়েটার কোনো কথায় প্রভাব ফেলতে পারল না ওর উপর। অহংকারে বোধ হয়ে থাকা আধার চাঁদনির কষ্টের একাংশ অনুভব করতে পারল না। শুধু গম্ভীর গলায় বলল, এসব সেন্টি মারার কথা তুই নিজের কাছে রাখ। তোকে কে কি বলে, কেন বলে, এসব আমার ভাবার বিষয় না।
ইটস নট মাই রেসপন্সিবিলিটি। আমি তোকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। স্ত্রী হওয়ার চেষ্টাও করবি না। তোমার স্ত্রী হতে বয়ে গেছে আমার। নেহাত বড় বাবা তোমাকে বিয়ে করতে অনুরোধ করেছিল, তাই করেছি। যে মানুষটা আমাকে ছোট থেকে বড় করেছে তার কথা ফেলতে পারিনি। নয়তো আমার বাপ জ্যাঠার কাছে টাকা কম নেই। একটা রাজপুত্রের মতো স্বামী পেতে বেশি কসরত পোহাতে হতো না আমাকে। টাকা দিয়ে স্বামী কিনতাম যাতে তোমার সমস্যা, সে তো তোর সাথে টাকার জন্য থাকতো, তোকে ভালোবাসতো না। এখনই বা কি ভালোবাসা পেয়ে উল্টে যাচ্ছি বলো। নিষ্ঠুর দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধার। দীর্ঘশ্বাস বেলে বলল, এই রুমে থাকবি? সবাই ঠেলে টুলে এখানে পাঠিয়ে দিয়েছে। মেনে নাও আর না নাও, বিয়ে তো করেছো। নিজের ভাগ না দিলেও তোমার জিনিসের ভাগ দিতে হবে। না দিলে কি করবি? মামলা ঠুকবো। কিসের? নারী নির্যাতনের। ডরাই না তোকে। আমাকে এতটাও আন্ডার এস্টিমেট করিস না। পুলিশের ডান্ডার বাড়ি পড়লে ডরাইবা। আধার চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলো। কুঠিল হাসলো চাঁদনি। সামনে দাঁড়ানো আধারকে উপেক্ষা করে কাছ থেকে সাবধানে পা ফেলে বেড সাইডে গেল। ব্যাগ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। বিছানার উপর গিয়ে বসলো আধার। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে গালে ছুড়ল কয়েকটা। লেহেঙ্গা বদলে একটা বাদামি রঙের সুতির থ্রি পিস পরে বেরিয়ে আসলো চাঁদনি। আধার তখনও বিরলস ভঙ্গিতে বেডের উপর বসেছিল। চাঁদনি দাঁড়িয়ে থাকলো, হাত কলসলে নিজের অস্বস্তি জানান দিল। আধারের দিকে তাকিয়ে আড়ষ্ট কণ্ঠে বলল, আমি কোথায় ঘুমাবো? যেখানে মন চায় শুয়ে পড়। আমার থেকে জিজ্ঞেস করছিস কেন? তোর প্যানপ্যানানি বিরক্ত লাগছে আমার। মুখ বাঁকালো চাঁদনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দাঁত দিয়ে নখ কাটলো। পরক্ষণে ধপ করে শুয়ে পড়লো বিছানায় একপাশে। আধার এক পলক চাইল ওর দিকে, ভ্রু কুচকে বলল, এখানে শুবি তুই? তুমি তো বললে যেখানে মন চায় সেখানে শুতে। তোর সাথে এক বিছানায় শুতে পারবো না আমি। তাহলে মেঝেতে শুয়ে পড়ো। বিছানার নরম বেড ছাড়া আমার ঘুমাতে পারি না। ব্যাড নাইট। তোমার সাথে কোনো রাত গুড নাইট হবে বলে মনে হয় না। হামি তুলে বলল চাঁদনি। বিরক্তিকর দৃষ্টিতে তাকালো আধার। চাঁদনি ভেঙচি কেটে ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দীর্ঘশ্বাস ফেলল আধার। চাঁদনির থেকে এক হাত দূরত্ব রেখে বিছানার এক সাইডে শুয়ে পড়ল। আবার উঠে বসে ব্যালকনির দিকে চলে গেল। আজ খুব বাজেভাবে ইগো হার্ট করেছে অর্পিতা। আধার যে ওকে খুব ভালোবাসতো এমন না, পছন্দ করতো। সুন্দর ছিল মেয়েটা। নিজে আধারের সাথে চিপকে থাকতো সবসময়। অপছন্দ করার কোনো কিছু ছিল না। আর আধার বরাবরই সুন্দরীর পূজারী। কিন্তু আজ আজ খুব রাগ হচ্ছে ওর অর্পিতার উপর। বিয়ে না করলে আগেই বলে দিত, বা বিয়ের আগেই লাগের সাথে পালিয়ে যেত। অর্পিতার ওর সাথে চিপকে থাকা দেখে সবাই ভেবেছিল ওর আর অর্পিতার মাঝে ভালোবাসার সম্পর্ক। আধার নিজেও এমনটা কল্পনা করেছিল। কেউ যে ওকে রিজেক্ট করতে পারে আধার সেটা বিশ্বাস করতে পারে না। নিজের উপর খুব কনফিডেন্স। কিন্তু অর্পিতা ওকে বিয়ে না করার জন্য পালিয়ে গেল। এর চেয়ে বড় রিজেক্ট আর হয় না, হতে পারে না। সে যেন ইনভিজিবল থাপ্পড় মেরে দিল মেয়েটা ওর গালে। তার সুদে আসলে ফেরত দেবে ও। আধারের আফসোস নেই অর্পিতা পালানোর। এমন হাজারো সুন্দরী মেয়ে ও পাবে। তবে ওই মেয়ের জন্য অমন অমাবস্যার চাঁদের মতো কালি মেয়েকে বিয়ে করতে হলো ওর। বাপ চাচা কীভাবে অমন কাইল্লার নাম রেখেছিল চাঁদনি কে জানে। বন্ধু মহলে আর মুখ দেখানোর অবস্থা নেই ওর। এই বউ নিয়ে তো আর আধার ওদের সামনে যেতে পারে না, তাই না? মূলত আফসোসটা এখানে। আজ রাতে আর ঘুম আসবে বলে মনে হয় না। জীবনটা এত কঠিন না হলেও পারত। বর্ষা বেগম কিচেনে সবকিছু গুছিয়ে মাত্রই সোফায় এসে বসেছেন। এখনো কয়েকজন কাছের অতিথি থেকে গেছে তাদের বাড়িতে। তাদের জন্য রান্নাবান্না খাওয়া দাওয়ার পাট শুকাতে আজ অনেকটা দেরি হয়ে গেছে। বর্ষা বেগম সোফায় গায়ে দিয়ে বসলেন। রাফিয়া বেগম একটু আগে ঝেড়ে গেছে তাকে। রাফিয়া বেগম আধারের দাদি। বড়ই জালিম ধাঁচের মহিলা। মানুষকে কথা শুনিয়ে বড্ড তৃপ্তি পান। আর সে মানুষটা যদি বর্ষা বেগম হয় তাও বলাতে কোনো কথাই নেই। অথচ বাড়ির আরেক বউ মহারানীর মতো কক্ষে খিল দিয়ে বসে আছে। কি এক মেয়ে পালানোর শখ! শখের শেষ নেই। কিন্তু শোকটা তো বেশি হওয়ার কথা ছিল বর্ষা বেগমের। কিন্তু বাড়ির কামলা খাটতে গিয়ে শোক পালন করার ফুসরত্তার কই। না, চাঁদনিকে নিয়ে ভালোবাসেন না এমন না। মা মরা মেয়েটাকে বাড়ির বাড়ির সব ছেলেমেয়ের চেয়ে একটু বেশি আদর করেন তিনি। সুন্দর ব্যবহারের জন্য পছন্দ করতেন খুব। কিন্তু সেটা ছেলের বউ হিসেবে না। তার সুদর্শন ছেলের বউ কিনা অমন শ্যামা রঙের। এ দুঃখ কাকে বোঝাবেন তিনি?
মা হিসেবে অমত করার অধিকারটুকুও তার ছিল না। আগেই জানতেন কেউ তার কথা মানবেন না। ইন্ট্রোভার্ট হওয়ার দরুন সব বিষয়ে চুপ থাকেন তিনি। তাই তো বড় যা হওয়া সত্ত্বেও মেজো জায়ের হম্বিতম্বি সহ্য করতে হয় তাকে। তার মেয়ে পালিয়েছে, শুধুমাত্র এই মেয়ের জন্যই ওনার ছেলেকে একটা কালো মেয়ের সাথে বিয়ে করতে হয়েছে। কোথায় সে নত হয়ে থাকবে, উল্টো এসে তাকে বাস দিচ্ছে। বর্ষা বেগম বিমর্ষ হয়ে থাকলেন। মনটা খারাপ হয়ে গেছে তার। প্রত্যেক মায়েরই মনে মনে দোয়া করে তার ছেলের বউ সুন্দর ফর্সা হবে, উনিও তার ব্যতিক্রম নয়। চাঁদনির দজ্জাল শাশুড়ি তিনি কখনোই হবেন না, এসব তার ধাঁচের নেই। তিনি মেয়েটাকে ভালোবাসেন, কিন্তু মন থেকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবেন না কখনোই। অন্ধকার কামরায় অপূর্ব শিকদার আর আকিব শিকদার সামনাসামনি বসে আছেন। দুজনের মুখেই অমানিসা। অপূর্ব শিকদার যদিও মনে মনে ভীষণ খুশি অবশেষে বিয়েটা হতে, কিন্তু ছোট ভাইয়ের কালো মুখ ঢেকে সে খুশি আর বেশিক্ষণ টিকল না তার। মন খারাপ তোর? ঘাড় উঁচিয়ে চাইলেন আকিব শিকদার। পূর্ব শিকদার কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছেন। দীর্ঘশ্বাস ফেললেন আকিব শিকদার। বিস্ময়ের বললেন, নিজেকে বড্ড ব্যর্থ পাবা মনে হচ্ছে ভাইয়া। মেয়ের এত অপমানের পর প্রতিবাদ করতে পারিনি। তার সাথে বিয়ে দিয়েছি যে আমার মেয়েকে এভাবে ভরা আসরে যা নয় তাই বলেছে। আমি রাগ করিনি আধারের উপর, ওর রাগ জায়েজ, কিন্তু তাই বলে আমার মেয়েকে অপমান করবে? শুধু তোমার কথা রাখতে চাঁদনির সাথে এত বড় অন্যায় করেছি আমি। অপূর্ব শিকদার তিক্ত ঢোক গিলল। কাতর স্বরে ভাইয়ের উদ্দেশ্যে বলল, তুই তো জানিস অনেক আশা নিয়ে ঢাকা শহরে পাঠিয়েছিলাম ওকে। ভেবেছিলাম এই গ্রামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান ওর মেধার যথাযথ মূল্যায়ন করতে পারবে না, কিন্তু ছেলেটা যে এভাবে নষ্ট হয়ে যাবে, বিগড়ে যাবে, তা তো ঘুণাক্ষরও টের পায়নি। শহরে গিয়ে নেশা, নারী সঙ্গ আসক্ত। মেধা শুধু পড়ালেখায় নয়, অন্য কত জায়গায় যে খরচ করেছে তা আমার মুখে উচ্চারণ করতেও বাধছে। জানি আমি চাঁদমায়ের সঙ্গে অপরাধ করেছি, দোষ করেছে অর্পিতা আর আধার, অথচ শাস্তি পেল আমার নিরীহ মেয়েটা। কিন্তু আমি জানি আকিব, চাঁদনি ছাড়া আমার আধারের জন্য আর কেউ পারফেক্ট হতো না। আমি আধারের জন্য চাঁদনিকেই পছন্দ করেছিলাম, কিন্তু অর্পিতার সঙ্গে ওর সম্পর্ক জানার পর সিদ্ধান্ত থেকে সরে আসছি। কাল যখন নিজের ইচ্ছা পূরণ করার একটা সুযোগ পেলাম, আমি সেই সুযোগ হাতছাড়া করতে চাইনি। ও ছাড়া যে আমার ছেলেকে কেউ সৌভাগ্যে ফিরিয়ে আনতে পারবে না। আধার আমার হাতের বাহিরে চলে গেছে আকিব, একমাত্র চাঁদমাই পারবে ওকে সূর্যতে। তোমার মনে হয় চাঁদ এত বড় একটা দায়িত্ব নিতে পারবে? আমার মেয়েটা এখন অনেক ছোট ভাইজান, সংসারের কি বুঝেও নিজেকেই তো সামলাতে পারে না। একটা আস্ত ঘর, একটা বর কে কি করে সামলাবে ও? মনে হয় তুই কি ভাবছিস রে? আমার বিশ্বাস আমার চাঁদমা পারবে, তুই জানিস না আধার ওকে কতটা ভালোবাসে ছোটবেলা থেকে। ওর জন্য হলেও নিজেকে শুধরানোর চেষ্টা করবে আধার, দেখিস। ছোট বোন হিসেবে আদর করতো, সেটা ভালোবাসার নাম দিও না। যদিও তুমি সেটা ধরে বসে থাকো, তবু এখন আর সে ভালোবাসা অবশিষ্ট নেই ভাইয়া। অনেক বছর কেটে গেছে। ঢাকা যাওয়ার পর আধার কতটা বদলে গেছে তা বলার অপেক্ষা রাখে না। ও তো চাঁদনিকে সহ্য করতেই পারছে না। ভালোবাসলে বুঝি এভাবে অপমান করতো? প্রিয় মানুষকে এভাবে অপমান করা যায়? আমার অনেক ভয় লাগছে ভাইয়া। শুধু তোমার কথা রাখতে আমার মেয়েটাকে বলে দিয়েছি, ওর কিছু হলে আমি সহ্য করতে পারবো না। অপূর্ব শিকদার অনেকটা সময় কেমন করে যেন তাকিয়ে থাকলেন। বড় করে শ্বাস ফেলে বললেন, ভালোবাসা কখনো ফুরায় যায় না কি? আমার বিশ্বাস আমার ছেলেটা বুঝতে পারবে। এখন রেগে আছে তাই এমন করছে। একটু বিশ্বাস রাখ আমার উপর, আমার চাঁদ মায়ের উপর। আমি কোনো আঁচ আসতে দিব না। আমাকে ক্ষমা করে দিস তুই। আকিব শিকদার বিরস্বরে বলল, আমি ক্ষমা করার কেউ নয় ভাইয়া। যার প্রতি এত অন্যায় করেছি সেই মেয়েটাই কোনো অভিযোগ রাখলো না। বিয়ের পর একটা শব্দ কথা বলেনি আমার সাথে। তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিতে গিয়ে আমি আমার মেয়েকে হারিয়ে ফেললাম। চাঁদনি এক দৃষ্টিতে চেয়ে আছে ঘুমন্ত আধারের দিকে। মেয়েটার ঘুম ভেঙেছে একটু আগে। আধারের ফর্সা মুখের দিকে তাকিয়ে হিংসা হয় চাঁদনির। সুদর্শন স্বামী ওর। সকালে স্নিগ্ধ কোমল রোদ্দুর মুখের উপর পড়েছে, একটি সূর্যমুখী ফুলের ন্যায় লাগছে ওকে। চাঁদনি অপলক তাকিয়ে থাকলো। কালকের কথা মনে পড়তেই বুক ফুটে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আধার নড়ে চড়ে উঠতেই দৃষ্টি ফিরিয়ে তটস্থ হয়ে দাঁড়ালো চাঁদনি। তড়িঘড়ি গিয়ে বসলো কাউচের উপর।
বুক ধুকপুক করছে। ছেলেটা ঘুম ভেঙে ওকে হ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখলে কি ভাববে? চাঁদনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। আধারের ঘুম ভাঙতেই দেখলো চাঁদনি বসে আছে সোফার উপর, মাথা নিচু করে। আধা ঘুম ঘুম দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মেয়েটার ওভাবে বসে থাকার সাইন্স বুঝলো না আধার, অত ঘাটলো না ওকে। মেঝেতে পা রাখতে চোখ মুখ কুচকে ফেললো। খেয়াল না করে কাঁচের টুকরোতে পা ফেলেছে, বুড়ো আঙ্গুল কেটেছে, রক্ত ঝরছে সেখান থেকে। কাঁচ নিজের জায়গায় ছিল, আধার গিয়ে পা কেটেছে সেখানে। এখানে তো কাচের কোনো দোষ নেই। দীর্ঘশ্বাস ফেললো আধার, খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে গেল কোনো মতে। মাথা নিচু করে থাকলেও চাঁদনি পরোক্ষ করলো সব কিছু। মৃদু খারাপ লাগা কাজ করলো মনে। ইস, একটু দেখে হাঁটবে না ছেলেটা? ওয়াশরুম থেকে বেরোতেই আধার দেখলো চাঁদনি নেই কক্ষে, হয়তো নিচে গেছে। সিঁড়ি বেয়ে গটগটিয়ে নিচে নামলো আধার। ডাইনিংয়ে আসতে শোনা গেল বর্ষা বেগমের কণ্ঠ। রাফিয়া বেগমের কক্ষের দরজা ধাক্কাচ্ছেন তিনি। রাফিয়া বেগম আধারের দাদি, কাল থেকে বৃদ্ধা, দরজায় খিল দিয়ে কক্ষে বসে আছে। ছেলেদের উপর বেজায় চটে আছেন তিনি। আসলে তিনি চাননি চাঁদনির সাথে আধারের বিয়ে হোক। তার অমন সুদর্শন নাতির সাথে কালো অপয়া মেয়েটাকে কোনো দিক দিয়ে মানায় না। এই নিয়ে পুরোপুরি বিয়ের বিপক্ষে ছিলেন তিনি। ছেলেদের প্রস্তাব নাকচ করে তাদের অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে বিয়েটা ভেঙে দিতে, কিন্তু ছেলেরা তার কথা আমলে নেননি। সেই নিয়ে ভীষণ ক্ষেপে আছেন বৃদ্ধা। চাঁদনিকে রাফিয়া বেগম ছোটবেলা থেকে ভীষণ অপছন্দ করতেন। একমাত্র কারণ গায়ের রং। চাঁদনির মা রুবায়া বেগম যখন গর্ভবতী ছিলেন তখন তিনি ভেবেছিলেন ছেলে হবে, আধারের মতো আরেকটা নাতি হবে তার, কিন্তু হলো নাতনি। তার উপর মেয়েটা অর্পিতার মতো দুধে আলতা গায়ের রং নয়, শ্যামলা। কালো ত্বকের ভিড়ে মেয়েটার মায়াবী মুখ চোখে পড়ল না তার। মেয়ে হতে হবে রূপসী, অপ্সরা, নয়তো কিসের মেয়ে? কালো মেয়েদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এই সুন্দর পৃথিবীতে অমন কালোদের বেঁচে থাকার দরকার কি? এমনিতেই তার মেয়ে পছন্দ না, তার উপর আবার কালো মেয়ে তো একেবারেই নাই। তাই আধার আর অর্পিতা তার চোখের মণি হলেও চাঁদনি ছিল চোখের বালি। বর্ষা বেগম দরজা ধাক্কা দিয়ে বারবার বেরোতে বলছেন তাকে। তার কক্ষেটা নিচের তলায়। বন্ধ দরজার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলল আধার। চেয়ারের উপর বসে একাধারে খেয়ে যাচ্ছে চাঁদনি। আশেপাশে কি হচ্ছে তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। অন্য চেয়ারে জবা বেগম বসা, ওনারা এসব নাটক নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দুদিন পর পর রাফিয়া বেগম এসব নাটক করেই থাকেন, নতুন কিছু না। কাল রাতে মেয়ের টেনশনে কিছু খাওয়া হয়নি। সকালে উঠে তার পেট জানান দিল তাকে খিদের কষ্ট মেয়ে পালিয়ে যাওয়ার কষ্টের চেয়েও অনেক গুণ বেশি। আধার গটগটিয়ে এগিয়ে গেল রাফিয়া বেগমের কক্ষের সামনে। সে যাওয়ার পরপর আকিব আর অপূর্ব শিকদার এলেন। একটু পর আরমান শিকদারকেও আসতে দেখা গেল। আধার দরজায় বাড়ি দিয়ে কয়েকবার দাদিমা দাদিমা বলে ডাকলো। নাতির কথা ফেললেন না রাফিয়া বেগম, খট করে দরজা খুললেন। আধারের চিন্তিত মুখ দেখে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। বিলাপ করে বললেন, এই বাড়িতে আমার কোনো দাম নেই রে দাদু ভাই, কেউ আমারে মানুষ বইলা মনে করে না। গতকাল থেকে দরজা বন্ধ করে বসে আছি, কেউ একবার ডাকলো না পর্যন্ত। ওই পোড়ামুখীকেই বিয়ে করেছিস তুই, তাই না? মাথায় হাত বুলিয়ে দিয়ে বৃদ্ধাকে শান্ত করার চেষ্টা করলো আধার। অনেক ভুলিয়ে ভালিয়ে খাবার টেবিলে নিয়ে গেল। নাতির কথা কোনো কালেই ফেলেন না রাফিয়া বেগম, তাই আধারের কথা অনুযায়ী গেল খাবার টেবিলে। চাঁদনিকে গিলতে দেখে মুখ বাঁকালেন। আধারের দিকে তাকিয়ে অভিযোগ ছুঁয়ে বলল, দেখছিস কেমন অপয়া, বাড়ির সবাই আমারে কেমনে ডাকাডাকি করলো, কিন্তু মায়াটা গিলতেই আছে, হতচ্ছাড়ি। জবা বেগমকে তিনি চোখে দেখলেন না, অথচ সেও ওই একই জায়গায় বসে খাচ্ছিল। আধার কিছু বলল না, চেয়ার টেনে বসালো রাফিয়া বেগমকে, নিজেও বসলো পাশের চেয়ারে। বর্ষা বেগম সবাইকে খাবার পরিবেশন করলেন। আকিব শিকদার বসতে গিয়ে এক পলক তাকালেন মেয়ের দিকে। মেয়ে তার মনোযোগ দিয়ে খেতেই আছে, বাকি কোনো কিছু চিন্তা আপাতত তার নেই। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আধার খাওয়ার মাঝে সবাইকে উদ্দেশ্য করে বলল, আজকে ঢাকায় ফিরে যাব। এই এসেছিস কদিন হলো, আজকে চলে যাবি? বিয়ের কাজে তো তোকে দেখার সুযোগই পেলাম না আমি, বলেছিলি 2 মাস থাকবি। তড়িঘড়ি করে বললেন বর্ষা বেগম। ভেবেছিলাম কদিন থাকবো, কিন্তু ভাবলেই তো সেটা হয় না। আমার থাকা তো সহ্য হচ্ছিল না তোমাদের। আধারের গম্ভীর কণ্ঠে এক পলক তার দিকে তাকালেন অপূর্ব শিকদার। বললেন, চাঁদমাকে নিয়ে যাবে না?
দেখো বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো, 3 কবুল বলে আল্লাহর কালাম করে বিয়ে হয়েছে তোমাদের, ওকে এভাবে অস্বীকার করো না আধার। নিয়ে যাব, দায়িত্ব যখন কাঁধের উপর গছিয়ে দিয়েছো তখন পালন করতে পিছুপা হব না। যতটা দায়িত্বহীন ভাবো ততটা দায়িত্বহীন আমি না। চাঁদনি অবাক হলো বেশ, এতটাও অবাক হলো যে খাবার হাতে নিয়ে হা হয়ে তাকিয়ে থাকলো আধারের দিকে। মুখ বাঁকালো রাফিয়া বেগম। চাঁদনিকে নিয়ে যাবে না শুনলে তিনি বেশি খুশি হতেন। খাওয়া শেষে টিস্যু দিয়ে হাত মুখ মুছে দাঁড়ালো আধার। চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, উপরে গিয়ে জলদি রেডি হবি, 10টায় ট্রেন। সে কি, বাড়িতে এতগুলো গাড়ি থাকছে, ট্রেনে করে যাবে? অপূর্ব শিকদার বললেন। তাচ্ছিল্য করে হাসলো আধার, বলল, তোমার বাড়ির কোনো কিছুই নিজের প্রয়োজনে ব্যবহার করব না আমি। কাল কি করেছো আমার সাথে ভুলিনি এখনো। পরক্ষণে চাঁদনির দিকে তাকিয়ে বলল, জলদি খারে ভাই, এত কিসের খাওয়া খাচ্ছিস বলবি? সে কখন থেকে খেয়েই যাচ্ছিস। উঠানে দাঁড়িয়েছে শিকদার বাড়ির সকলে। বাড়ির 2 ছেলে মেয়ে আজ ঢাকা পাড়ি দিবে। আধার ফর্মাল ড্রেস আপে রেডি হয়ে আছে, কিন্তু চাঁদনির নামার কোনো নাম নিশানা নেই। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে আধারে। সে কখন থেকে দাঁড়িয়ে আছে, পা ব্যথা হয়ে গেছে, কিন্তু চাঁদনির টিকিটারও খোঁজ নেই। এভাবে তো ট্রেন মিস হয়ে যাবে। অনেকটা সময় বেরোনোর পর চাঁদনি নামলো। আধার গিয়ে গাঁটটা মারল ওর মাথায়, নাক ফুলিয়ে বলল, বাথরুমে বসে ঘুমাচ্ছিলি, এত সময় লাগে কেন রেডি হতে? উত্তরে মুখ বাঁকালো চাঁদনি। কেউ খেয়াল না করলেও আকিব শিকদার খেয়াল করলো। চাঁদনির মুখ লাল হয়ে আছে, চোখ ফুলে গেছে, কেঁদেছে মেয়েটা। আকিব শিকদারের বুক ভার হয়ে আসলো। ধীর পায়ে হেঁটে চাঁদনির সামনে দাঁড়ালেন তিনি। চাঁদনি মাথা নিচু করে ফেলল। আকিব শিকদার নম্র স্বরে শুধালেন, তোমার আম্মুর রুমে ছিল এতক্ষণ? উত্তর দিল না চাঁদনি। ঢোক গিললেন আকিব শিকদার। মেয়েটা কথা বলছে না তার সাথে। তিনি কথা বলতে গেলেই কেমন উপেক্ষা করছে তাকে। চাঁদ, আমার বাচ্চা, আমার দিকে তাকা। চাঁদনি নিষ্প্রুপ দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। আকিব শিকদারের কান্নাগুলো ঠেলে আসলো ভেতর থেকে। নিজেকে সামলানোর শক্ত দেখানোর চেষ্টা করেও পারলেন না। চাঁদনির হাত ধরে কেঁদে ফেললেন। অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকাইয়ে বললেন, আমার আম্মা, আমি তোর ভালো বাবা হতে পারিনি, মাফ করে দিস আমাকে, নয়তো মৃত্যুর পর রুবাইয়ার সাথে দৃষ্টি মেলাতে পারবো না। চাঁদনির দৃষ্টি টলে না, অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে থাকে শুধু। বলে, এতই বোঝা হয়ে গেলাম বাবা তোমার উপর যে এখন আর একজনের উপর বোঝা বানিয়ে দিলে। এটাই ছিল শেষ কথা তার। বাবা আর বড় বাবার সাথে আর একটু টু শব্দও করেনি চাঁদনি। শুধু বর্ষা বেগম আর আনমান শিকদারের সাথে কথা বলে গাড়িতে উঠল চাঁদনি। জবা বেগম ওদের বিদায় দিতে আসেননি। অপূর্ব শিকদারও অনেকভাবে সরি বলেছে চাঁদনিকে, নিজের খেয়াল রাখতে বলেছে। আধার শুধু অবাক হয়ে দেখছে, কেউ একবার ওর কাছে ক্ষমা চাইল না, অথচ সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল ও। চাঁদনির কাছে ক্ষমা চেয়ে ব্যাপারটা খালাস করলাম। হিংসায় পরিপূর্ণ হলো আধারের বুক। চাঁদনি যে ওর বাপ চাচের খুব আদরের সেটা জানা কথা, তবে ওকে যে এভাবে অবহেলা করবে সেটা জানা ছিল না আধারের। আধার গাড়িতে ওঠার আগে আকিব শিকদার এসে জড়িয়ে ধরল ওকে। মলিন হাসলো আধার। এই মানুষটাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে। বাবার সাথেও এতটা বন্ডিং নেই যতটা চাচুর সাথে আছে। আকিব শিকদার ছাড়লেন ওকে, ভাঙা গলায় বললেন, আমার মেয়েকে দেখে রেখো আধার, ওর কোনো দোষ নেই, ওর গায়ে কোনো দিন একটা ফুলের টোকাও লাগতে দেয়নি। আমাদের রাগ ওর উপর ঝেড়ো না, কথা দাও দেখে রাখবে ওকে। আধার কথা দিলাম কথা, দেখে রাখবো আমি ওকে, কোনো কষ্ট পেতে দিব না। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আর যারা চুপি চুপি করে শুনে চলে যান তারা অবশ্যই কমেন্ট করবেন।